আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? উদ্ভাস একাডেমিক এবং অ্যাডমিশন কেয়ার কর্তৃক আয়োজিত অষ্টম শ্রেণীর একাডেমিক প্রোগ্রামে আজকে তোমাদের সঙ্গে আছে আমি নূর মোহাম্মদ শাহেদ, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো আমরা বরাবরের মতোই বিজ্ঞানের একটি ক্লাস করব এবং আমরা পড়ছিলাম হচ্ছে চ্যাপ্টার 4 এবং এই চ্যাপ্টার 4 আজকের লেকচারের মধ্য দিয়ে কিন্তু আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো তার আগে আমরা দেখে নিব চ্যাপ্টারের যে বাকি অংশটা আছে, সেটা পড়াশোনা স্টার্টিং এর আগে আমরা একটু গত ক্লাসের যে হোমওয়ার্কটা ছিল সেটা নিয়ে একটু কথা বলবো। আর এরই সঙ্গে সঙ্গে আমরা একটু দেখে নিই যে তোমরা কারা কারা ক্লাসে আছো, এটা একটু চেক করে নিই। তো যারা ক্লাসে আছো একটু কমেন্টে জানিয়ে দাও কেমন আছো তোমরা। আর যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, তোমরা কেমন আছো? আর একই সঙ্গে আমাকে দেখতে এবং ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এটা একটু কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের যেহেতু ছোট্ট ক্লাস, 1 ঘন্টা করে এক একটা লেকচার, সো কম সময়ের মধ্যে একটু আলোচনা করতে হয় গুছিয়ে। সো সবার আসলে কমেন্ট পড়ার সুযোগটা ওভাবে থাকে না, মানে নাম মেনশন করে করে। তো যাদের মনে হচ্ছে সাউন্ডটা একটু কম বা শুনতে প্রবলেম হচ্ছে, তোমরা হচ্ছে সোর্স 2 মানে সেকেন্ড সার্ভার দিয়ে জয়েন করতে পারো বা রিজয়েন করে দেখতে পারো কি অবস্থা। তো তোমরা জয়েন করতে থাকো, এর ফাঁকে 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 আমরা একটু দেখে ফেলি গত ক্লাসের হোমওয়ার্কটা নিয়ে। দেখো একটা চিত্র এক্স দেওয়া আছে, অর্থাৎ ডিম্বকের একটা ছবি আছে। ডিম্বক মানে হচ্ছে ভ্রূণ, ডিম্বক, ডিম্বকের ভেতরে আছে ভ্রূণথলি এবং এই ভ্রূণথলির মধ্যে আছে হচ্ছে ডিম্বাণু, গৌণ নিউক্লিয়াস, প্রতিপাদ কোষ এবং একটি শুক্রাণু গিয়ে কিন্তু ডিম্বাণুকে নিষিক্ত করছে। অর্থাৎ এখানে আমরা একটা নিষেকের ছবি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো আমরা এখানে এক্স এর কথা যদি বলি তাহলে এটা বলবো কোন প্রক্রিয়া? নিষিক্তকরণ প্রক্রিয়া। কি প্রক্রিয়া ইন্ডিকেট করা হয়েছে? নিষিক্তকরণ প্রক্রিয়াকে, ঠিক আছে? নিষিক্তকরণকে ইন্ডিকেট করেছে। তো এখন দেখো ক নম্বরে বলছে নিষিক্তকরণ কি, অর্থাৎ যৌন প্রজননে ডিম্বাণু অর্থাৎ পুংজনন কোষের সঙ্গে শুক্রাণু, ডিম্বাণু অর্থাৎ স্ত্রীজনন কোষের সঙ্গে শুক্রাণু অর্থাৎ পুংজনন কোষের যে মিলিত হওয়া, সেটাকে আমরা বলি হচ্ছে নিষিক্তকরণ। তো আমরা গুছিয়ে এটা লিখে দিলেই হচ্ছে। মারিয়া জিজ্ঞাসা করেছো বাড়ির কাজ জমা দিব কিভাবে? ঠিক আছে, বাড়ির কাজ হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে, তোমাদের হচ্ছে ডিসকাশন গ্রুপ, স্টুডেন্ট পোর্টাল বা বিটা অ্যাপে দেখবা তোমাদের একটা ইয়াই আছে, থাম্বনেইলই আছে হচ্ছে ডিসকাশন গ্রুপ হিসেবে। ওখানে ক্লিক করলে কিন্তু গ্রুপে জয়েনিং লিঙ্কটা তুমি পেয়ে যাবে এবং সেখানে তুমি হচ্ছে গ্রুপে জয়েন হওয়ার পর তোমার হোমওয়ার্কগুলো আপলোড করতে পারবে। এরপর দেখো ত্রিমিলন ব্যাখ্যা করো। ত্রিমিলনের ব্যাপারটা কি ছিল বলো তো? এই যে ভ্রূণথলির ভেতরে একটা থাকে হচ্ছে ডিম্বাণু আর থাকে গৌণ নিউক্লিয়াস। তো আমরা জানি পরাগ নালিকার ভেতরে দুইটা শুক্রাণু তৈরি হয়। তো একটি শুক্রাণু নিষিক্ত করে কাকে? ডিম্বাণুকে, এবং অপর যে শুক্রাণুটা থাকে সেটা হচ্ছে গৌণ নিউক্লিয়াসকে নিষিক্ত করে। তো গৌণ নিউক্লিয়াসে অলরেডি দুইটা নিউক্লিয়াস, আমরা নাম শুনেই বুঝতে পারছি যে দুইটা কোষ অর্থাৎ দুইটা নিউক্লিয়াস থাকে, এবং আরেকটা শুক্রাণু যখন ওর সঙ্গে যুক্ত হয় তখন ট্রিপ্লয়েড একটি কোষ তৈরি হয়। তো এই ব্যাপারটাকে আমরা বলি ত্রিমিলন। এটাকে আমরা কি বলি? ত্রিমিলন। তো এটাও আমাদের হয়ে গেল নিষিক্তকরণ, ত্রিমিলন। এরপর যদি আমরা দেখি নিষেক প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। কিভাবে কি হয় যে গর্ভমুণ্ডের প্রথমে পরাগায়নের ফলে পরাগরেণু হবে, মানে পতিত হবে, পরাগরেণুর অঙ্কুরিত হয়ে পরাগ নালিকা সৃষ্টি হবে, পরাগ নালিকার ভেতরে দুটি শুক্রাণু তৈরি হবে এবং একই সঙ্গে হচ্ছে ভ্রূণথলির ভেতরে কি থাকবে? ডিম্বাণু থাকবে। তো এর মধ্যে শুক্রাণু গিয়ে কি করবে? ডিম্বাণুকে নিষিক্ত করে ফেলবে। এবার অপর যে আরেকটি অতিরিক্ত শুক্রাণু আছে সেটি গিয়ে গৌণ নিউক্লিয়াসকে নিষিক্ত করে ফেলবে। অর্থাৎ এই যে দুইবার মিলন হচ্ছে, এই জন্য এটাকে আমরা হচ্ছে তোমার দ্বিনিষেক বলে থাকি। তো এই বিষয়গুলো ডিটেইলে একটু লিখতে হবে চিত্রসহ। এই গ নাম্বার লেখার ক্ষেত্রে অবশ্যই কিন্তু চিত্র দিতে হবে। এরপর দেখো ঘতে কি বলেছে? চিত্র এক্স চিহ্নিত ভেতরে, চিত্র এক্স চিহ্নিত ভেতরে যে প্রক্রিয়াটি সংঘটিত হয় জীবজগৎ তার ভূমিকা। এখানে বলেছিলাম এক্সটা হচ্ছে ভ্রূণ মানে ডিম্বককে বুঝিয়েছে, আর ডিম্বকের ভেতরে কোন প্রক্রিয়া চলে? নিষিক্তকরণ প্রক্রিয়া চলে। তো দেখো বলেছে যে প্রক্রিয়া অর্থাৎ নিষিক্তকরণ যে প্রক্রিয়াটা আছে জীবজগতে তার ভূমিকা উল্লেখ করো, অর্থাৎ যৌন প্রজনন বা বংশধর সৃষ্টিতে এর ভূমিকা উল্লেখ করো। জি আদ্রিতা, গ নম্বরে চিত্র আঁকতে হবে, অবশ্যই গ নম্বরে চিত্র আঁকতে হবে, ঠিক আছে? শান্ত, বাড়ির কাজ জমা না দিলে সমস্যা নাই কোনো, বাট তুমি ধরো একটা প্রশ্ন লিখলা, তো তোমার লিখার মান ঠিক আছে কিনা বা কোনো জায়গায় সংযোজন বিয়োজনের দরকার আছে কিনা বা কোথাও ভুল আছে কিনা এটা ভেরিফাই করার ওয়ে কোথায়? তো তুমি যদি হোমওয়ার্কটা আপলোড করো তাহলে তোমার সৃজনশীল লেখার মান, তুমি চ্যাপ্টারটা কতটা বুঝেছো বা সবকিছু আমাদের অ্যাসেস করতে ইজি হয়। যদিও পরীক্ষা দিচ্ছ তুমি, এর বাইরেও পরীক্ষার আগে আমরা একটা প্রিপারেশন নেই না? তো আমাদের শিক্ষাটা অথেন্টিকেটেড করার জন্যই কিন্তু হোমওয়ার্কের ব্যবস্থা করা। সো আমরা সবাই চেষ্টা করবো সিনসিয়ারলি একটু হোমওয়ার্কটা আপলোড করে দিতে। তো আসো আজকে আমরা হচ্ছে এই চ্যাপ্টারের বাকি যে অংশ সেটা নিয়ে পড়াশোনা করব। তো খুবই ছোট্ট একটু টপিক, যে বীজের গঠন ও অঙ্কুরোদ্গম এবং কিছু নমুনা সৃজনশীল আমরা দেখব। তো বীজের গঠন অঙ্কুরোদ্গম যে টপিকটা আছে এটা নিয়ে গতানুগতিক যে পড়াশোনা, তার আগে আমি তোমাদেরকে একটু ইজি করে বিষয়গুলো বুঝিয়ে দিব, ঠিক আছে? তো দেখো সবাই একটু মনোযোগ দিবা। ওকে, সবাই একটু মনোযোগ দিবা। ওকে অদ্রিতা, তোমার নাম অদ্রিতা, ঠিক আছে? সবাই মনোযোগ দিবা।
কমেন্ট করা বা হচ্ছে ইনবক্সে লেখালেখি করে এগুলো থামাও, আগে বোর্ডে আমি যা দেখাচ্ছি একটু ভালো করে খেয়াল করো, ঠিক আছে? তো আমরা দেখেছিলাম একটা ফুলে থাকে হচ্ছে গর্ভাশয়, তাই না? গর্ভাশয়ের ভেতরে যে নিচে যে ফুল, নিচের যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলি বলতো? গর্ভাশয় বলি, তাই না? এই নিচের অংশটাকে আমরা কি বলছি? এই অংশটাকে আমরা বলছি গর্ভাশয়। তো আমরা জানি সবাই যে নিষেকের পরে গর্ভাশয়টা পরিণত হয় ফলে। যদি আমরা টাইটেল দিই নিষেকের পরে, নিষেকের পর, নিষেকের পর এই গর্ভাশয়টা কিসে পরিণত হয় বলতো? ফলে পরিণত হয়। আচ্ছা, আবার আমরা আরেকটা জিনিস জানি যে গর্ভাশয়ের ভেতরে কি থাকে বলতো? ডিম্বক থাকে। তো ধরে নাও এই গর্ভাশয়ের ভেতরে কি আছে? এই যে এটা একটা ডিম্বক আছে। কি আছে? ডিম্বক আছে। সো আমরা যদি একটু মার্ক করে ফেলি, এটা কি হবে তাহলে? এটা হচ্ছে ডিম্বক। গর্ভাশয়ের ভেতরে কি আছে? ডিম্বক আছে। ঠিক আছে? তো নিষেকের আর আরেকটা জিনিস আমরা কিন্তু জানতাম যে ডিম্বকে একটা ছোট্ট ছিদ্র থাকে। কি থাকে? ডিম্বকে একটা ছোট্ট ছিদ্র থাকে, যাকে আমরা কি বলি? ডিম্বক রন্ধ্র বলি। তো আমি যদি ডিম্বক রন্ধ্রটা এখানে দেখাই, তো এই যে যে ছোট্ট একটা ছিদ্র, এই ছিদ্রটাকে আমরা কি বলবো? ডিম্বক রন্ধ্র। এই যে একটা ছোট ছিদ্র দেখাচ্ছি না, এই ছিদ্রটাকে আমরা কি বলবো? ডিম্বক রন্ধ্র। ঠিক আছে? কি বলবো? ডিম্বক রন্ধ্র। ডিম্বকের গায়ে ছিদ্র আছে, এটাকে আমরা বলছি ডিম্বক রন্ধ্র। তো নিষেকের পরে এই ডিম্বকটা কিসে পরিণত হয় বলতো? নিষেকের পরে ডিম্বকটা হচ্ছে বীজে পরিণত হয়। ডিম্বক কিসে পরিণত হয়? বীজে। দেখো, ডিম্বক ছিল ভেতরে, গর্ভাশয় কি ডিম্বকের বাইরে। তাহলে নিষেকের পরে কি বীজ যেটা থাকে, বীজ ভেতরে থাকে, ফল থাকে কি বীজের বাইরে। খুবই স্বাভাবিক বিষয়। এরপর দেখো, এই ডিম্বকের ভিতরে একটা মজার জিনিস থাকে যার নাম হচ্ছে ভ্রূণথলি, তাই না? এগুলো আমরা গত ক্লাসের পর একটু রিক্যাপ করছি। দেখো, ডিম্বকের ভেতরে কি থাকে? ভ্রূণথলি থাকে। আর এই ভ্রূণথলির ভেতরে কি থাকে? ডিম্বাণু থাকে। কি থাকে বলতো? ভ্রূণথলির ভেতরে থাকে হচ্ছে ডিম্বাণু। ঠিক আছে? ভ্রূণথলির ভেতরে ধরো এই যে মাঝের এই কোষটাকে আমরা কি বলেছিলাম? ডিম্বাণু বলেছিলাম। আমরা জাস্ট একটাই আঁকলাম, অন্যান্য যে সেই গৌণ নিউক্লিয়াস, প্রতিপাদ কোষ, সহকারী কোষ, এগুলো কিচ্ছু আঁকলাম না, শুধু ডিম্বাণুটা আঁকলাম। জি শাফিন, সরি অদ্রিতা, চিত্র না আঁকলে হচ্ছে, সরি আদিত্য, আদিত্য চিত্র না আঁকলে হচ্ছে অবশ্যই নাম্বার কম দিবে, কারণ এই ছবিটাতে গতে হচ্ছে অবশ্যই তোমাকে চিত্র আঁকতে হবে। এখন দেখো, এই ভেতরেরটা তাহলে কি? ভেতরেরটা যেটা আমরা আঁকলাম সেটা হচ্ছে কি? ভ্রূণথলি। সেটা কি ছিল? ভ্রূণথলি, এবং এর ভিতরে আছে ডিম্বাণু। আমরা এখানে একটু দেখাই, এটা হচ্ছে ভ্রূণথলি, ভ্রূণথলি, এবং এর ভেতরে যে ছোট্ট যে জিনিসটা দেখাচ্ছি এটাকে আমরা কি বলেছিলাম? ডিম্বাণু বলেছিলাম। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো নিষেকের পরে দেখো, যেটা ফুলের মধ্যে ছিল এগুলা স্ত্রীকেশরের অংশ, তাই না? বাট নিষেকের পরে এই গর্ভাশয় পরিণত হয়েছে ফলে, আর ডিম্বকটা পরিণত হয়েছে বীজে। তো দেখো, ডিম্বকের যে ত্বক সেটা তাহলে অবশ্যই বীজের ত্বক হিসেবে কাজ করবে। আবার ডিম্বকে যে রন্ধ্র বা ডিম্বক রন্ধ্র, ঠিক আছে, আমরা ডিম্বক রন্ধ্র স্পেলিংটা একটু ভুল লিখে ফেলেছি। দেখো এটা হচ্ছে, দেখো এটা ছিল কি? ডিম্বাণু। আর এদিকে একটু যদি খেয়াল করি, আমরা ডিম্বক রন্ধ্রে একটা ক মিসিং হয়ে গিয়েছে, তাই না? এখানে হবে হচ্ছে ডিম্বক রন্ধ্র। ঠিক আছে? ডিম্বক রন্ধ্র। তো এই ডিম্বক রন্ধ্রটাও কি হিসেবে কাজ করবে? বীজের রন্ধ্র বা মাইক্রোপাইল। ঠিক আছে? ডিম্বক রন্ধ্রটা কি হিসেবে কাজ করবে নিষেকের পরে? বীজের ছিদ্র, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি মাইক্রোপাইল। কি বলবো? মাইক্রোপাইল। ঠিক আছে? বীজের ছিদ্র বা মাইক্রোপাইল। এখন এই জিনিসটাকে, যাহাই মাইক্রোপাইল তাহাই বীজের ছিদ্র, তাহাই ডিম্বক রন্ধ্র। এই জন্য তোমাদের বইয়ে মাইক্রোপাইলের বাংলাটা লেখা আছে কি বলতো? তোমাদের বইয়েই দেখবা মাইক্রোপাইলের বাংলাটা লেখা আছে ডিম্বক রন্ধ্র। একই জিনিস কিন্তু, একই জিনিস কিন্তু। এই জন্য বীজের ক্ষেত্রেও মাইক্রোপাইলের বীজের ছিদ্রটাকেও আবার ডিম্বক রন্ধ্রই বলেছে, কারণ ডিম্বক আর বীজ তো একই জিনিস। ঠিক আছে? ওকে, এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো, এই বিষয়গুলো, বেসিক বিষয়গুলো কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও। ঠিক আছে? এখন এই যে যা যা আমি স্ক্রিনে মাত্র লিখেছি বোর্ডে, তোমরা কি ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে? এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? একটু খেয়াল করো।
আচ্ছা, এখন তোমরা আমাকে একটু জানাও যে তুমি ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, কারো দেখতে বা শুনতে প্রবলেম হচ্ছে কি, এটা একটু জানাও, এটা একটু জানাও। ঠিক আছে, ওকে, ওকে, দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, ওকে ওকে। নেটওয়ার্কের প্রবলেম, যাদের স্লো মোশনে আসছে। আমি পুরো বিষয়টা একবার রিক্যাপ করি। দেখো, এই যে যে চিত্রটা এঁকেছি, এটা কি একটা হচ্ছে গর্ভকেশরের চিত্র, তাই না? আমরা কি জানি, স্ত্রী স্তবকের প্রতিটি অংশকে আমরা বলি গর্ভকেশর। তাহলে পুরো ছবিটা কিসের? একটা গর্ভকেশরের ছবি। এই গর্ভকেশরের একদম নিচের যে অংশটা, যে প্রশস্ত যে অংশটা, সেটাকে আমরা বলি হচ্ছে গর্ভাশয়। কি বলি বলতো? গর্ভাশয় বলি। এই গর্ভাশয়ের ভেতরে কি থাকে? যে হলুদ রঙে দেখিয়েছি, ডিম্বক। কি থাকবে? গর্ভাশয়ের ভেতরে থাকবে ডিম্বক। আর ডিম্বকের ভেতরে থাকবে একটা ছোট্ট থলি, যার নাম কি? ভ্রূণথলি। আর এই ভ্রূণথলির ভেতরে কি তৈরি হয়? ডিম্বাণু তৈরি হয়। এখন একটু খেয়াল করো, নিষেকের আগে তো এরকম ছিল, বাট যখন নিষেক সম্পন্ন হয়ে গিয়েছে, অর্থাৎ ডিম্বাণু শুক্রাণু মিলিত হয়ে গিয়েছে, এরপর নিষেকের ফলে গর্ভাশয়ে একটা উদ্দীপনা সৃষ্টি হয়, যেই উদ্দীপনার কারণে গর্ভাশয় কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়। আর গর্ভাশয়ের ভিতরে যে ডিম্বক ছিল, এই ডিম্বকটা কিসে পরিণত হয়? বীজে পরিণত হয়। ঠিক আছে, ডিম্বকটাই মূলত বীজ, আর গর্ভাশয়টাই মূলত কি? ফল। এগুলো কিন্তু আমরা গত ক্লাসে অলরেডি পড়েছি। এরপর দেখো, ডিম্বকের মধ্যে একটা ছিদ্র থাকে না? সেটাকে আমরা কি বলি? ডিম্বক রন্ধ্র। যেহেতু ডিম্বকটা বীজে পরিণত হয়, তাহলে ডিম্বকে যে ছিদ্র বা রন্ধ্রটা ছিল, সেটাই বীজের ছিদ্র হিসেবে কাজ করবে। তো ডিম্বক রন্ধ্রের আরেক নাম হচ্ছে মাইক্রোপাইল। তো যাই বীজের ছিদ্র, তাই ডিম্বকের ছিদ্র, তাই হচ্ছে মাইক্রোপাইল। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টা? সবার কাছে কি বিষয়টা ক্লিয়ার? ওকে, ওকে, আচ্ছা, ঠিক আছে। মারিয়া গ্রুপে জয়েন হচ্ছে, বাড়ির কাছে দিতে পারবা, সমস্যা নেই। আপাতত ক্লিয়ার কিনা? আচ্ছা, যেহেতু ক্লিয়ার। আচ্ছা, তামিম বিন ইকবাল, আপনার কাছে ক্লিয়ার না? কি বুঝতে পারেন না একটু লিখে জানান। এইটুকু যা বুঝেন নাই, ঠিক আছে। সৌভিকের কাছেও ক্লিয়ার না, একটু জানান। সাহির আহমেদ, আপনার কাছেও ক্লিয়ার না, একটু জানান। এটা বুঝতে পারেন নাই? ইফতেখার, আপনি কি টপিক, এই যা বুঝিয়েছি সেটা কি বুঝেন নাই? কোন জায়গাটায় বুঝেন নাই সেটা আমাকে জানান। কি বুঝেন নাই সেটা জানান। শুধু ক্লিয়ার না ক্লিয়ার না বললে হবে না, কোথায় বুঝেন নাই সেটা জানান। ওকে, আচ্ছা, উদ্ভাস অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে দেখতে পারেন। ঠিক আছে, আপনার ফোন নাম্বার, পাসওয়ার্ড, ব্রাঞ্চে কল দিয়ে কথা বলে নেবেন। ব্রাঞ্চের ভাইয়ারা, আপনি যেই ব্রাঞ্চে ভর্তি হয়েছেন সেই ব্রাঞ্চে কথা বলে নিলেই প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, শান, আচ্ছা, যারা বুঝতে পারো নাই, কোন জায়গাটায় বুঝো নাই সেটা জানাও। আর যদি সেটাও আইডেন্টিফাই করতে না পারো যে কিছুই বুঝি নাই, কারো রিপ্লাই যদি এমন হয় যে আমি এটা কিছুই বুঝি নাই, তাইলে ভাইয়া দয়া করে তুমি গত ক্লাসটা একটু করে নিবা। যে এই টপিকটা কিছুই বুঝো নাই, এর অর্থ হচ্ছে তুমি গত ক্লাসটা করো নাই। আর যে গত ক্লাসটা করো নাই, তাকে অবশ্যই গত ক্লাসটা করে নিতে হবে, কারণ এটা আমরা ডিটেইলে গত ক্লাসে পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, ওকে ওকে। ডিম্বাণুর ভেতরে ডট কি? ডিম্বাণুর ভেতরে ডটটা হচ্ছে নিউক্লিয়াস, ডিম্বাণুর নিউক্লিয়াস। ঠিক আছে, এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো। এইটা যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে একটা বীজ চিন্তা করি আমরা। ঠিক আছে, ধরে নাও এটা একটা বীজ। এটা কি? একটা বীজ। তো বীজের ভেতরে কি থাকে বলেছিলাম? বীজের ভেতরে থাকে হচ্ছে ভ্রূণ। বীজের ভেতরে কি থাকে? ভ্রূণ থাকবে। তো ধরে নাও বীজের ভেতরে আছে হচ্ছে যে ভ্রূণ আছে। এই জিনিসটা কি? এটা হচ্ছে বীজের ভেতরে আছে ভ্রূণ। এবং ভ্রূণের পাশাপাশি কি থাকে? ভ্রূণের খাদ্য, যেটাকে আমরা বলি হচ্ছে শস্য। কি থাকে? শস্য থাকে। ঠিক আছে, তো এটা একটা বীজ। বীজের ভেতরে গোলাপি রঙের অংশটা হচ্ছে ভ্রূণ, আর নীল নীল অংশটা হচ্ছে ভ্রূণের খাবার, যেটাকে আমরা কি বলি? শস্য। তো এই বীজ থেকে একটা মুকুল বের হয়। ঠিক আছে, ভ্রূণ থেকে বীজের যে ছিদ্র, এই ছিদ্র দিয়ে, অর্থাৎ মাইক্রোপাইল দিয়ে একটা মুকুলের মতো অংশ বের হয়। এই মুকুলের মতো অংশটাকে আমরা বলি হচ্ছে ভ্রূণমুকুল। ভ্রূণ থেকে যে মুকুল বের হয় সেটাকে আমরা বলি ভ্রূণমুকুল। যদি একটু ক্লিয়ার করে বলি, দেখো, এই যে ভ্রূণ যেটা এঁকেছি পিঙ্ক কালারের, এই ভ্রূণের যে সরু অংশ, এই সরু অংশটাকে আমরা বলি ভ্রূণমুকুল। এই ভ্রূণমুকুল থেকে একটা অংশ ইয়া আকারে বের হয়ে আসে। এই ভ্রূণমুকুল থেকে দুইটা জিনিস তৈরি হয়। ঠিক আছে, যদি আলাদা করে দেখাই, ধরো এটা হচ্ছে ভ্রূণ। এই ছবিটা যে আঁকলাম, এটা কিসের ছবি? এটা একটা ভ্রূণ। তো ভ্রূণের যে সরু অংশ, এখানে তৈরি হয় কি? ভ্রূণমুকুল। আর এই ভ্রূণমুকুল থেকে দুইটা জিনিস তৈরি হয়। ভ্রূণমুকুল থেকে কয়টা জিনিস তৈরি হয়? দুইটা জিনিস। ঠিক আছে, ভ্রূণমুকুল থেকে ওপরের দিকে একটা জিনিস তৈরি হয়, নিচের দিকে একটা জিনিস তৈরি হয়। তো ভ্রূণমুকুল থেকে ওপরের দিকে যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা বলি ভ্রূণকাণ্ড, আর ভ্রূণমুকুল থেকে নিচের দিকে যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা বলি ভ্রূণমূল। যদি একটু মার্কিং করে দেখাই, তাহলে আপনারা বুঝবেন বিষয়টা। এই যে যে টোটাল যে জিনিসটা এঁকেছি,
টোটাল যে জিনিসটা এঁকেছি এটা কিসের ছবি? একটা ভ্রূণের ছবি। এটা কিসের ছবি? চিত্রটা কিসের? ভ্রূণের। ঠিক আছে, এই চিত্রটা কিসের ছবি? একটা ভ্রূণের ছবি। তো এই ভ্রূণ থেকে যে একটা সরু অংশ বের হয়েছে না, এই সরু অংশটাকে আমরা বলি ভ্রূণমুকুল। ভ্রূণ থেকে যে মুকুলের মতো অংশ বের হয়েছে সেটাকে আমরা কি বলি? ভ্রূণমুকুল। এই ভ্রূণমুকুল থেকে দেখেন আবার দুইটা জিনিস বের হয়েছে, একটা নিচের দিকে, একটা উপরের দিকে। ভ্রূণমুকুল থেকে উপরের দিকে যে অংশটা বের হয়েছে এটাকে আমরা বলি ভ্রূণকাণ্ড। কি বলি? ভ্রূণকাণ্ড। এবং ভ্রূণমুকুল থেকে নিচের দিকে যে অংশটা বের হয়েছে এটাকে আমরা বলি ভ্রূণমূল। কি বলি? ভ্রূণমূল। এই ভ্রূণমূলটাই পরবর্তীতে একটা গাছের কাণ্ডে পরিণত হয় এবং সেখান থেকে পাতা বের হয়, আর ভ্রূণমূলটাই পরবর্তীতে গাছের প্রধান মূলে পরিণত হয়। বিষয়টা ক্লিয়ার? কার কাছে ভ্রূণ বানান ভুল লাগতেছে? আদিত্য দেবনাথ, ভ্রূণ বানান ভুল কোথায় তোমার এখানে ভ্রূণ বানানটা ভুল লাগতেছে যদি একটু বলতা। ঠিক আছে, ওকে। গর্ভাশয়ে কেমন উদ্দীপনা? সৌভিক বুঝেন নাই। দেখেন, নিষেক কমপ্লিট হয়ে গেলেই বারবার কোষ বিভাজিত হইতে থাকে, মাইটোসিস হইতে থাকে। তো এই যে কোষটা বিভাজিত হচ্ছে এটাই একটা উদ্দীপনা। এই বারবার কোষ বিভাজনের ফলেই গর্ভাশয় বীজে পরিণত হয়। ঠিক আছে আদিত্য, কোন নিচেরটা আপনি দেখেন নাই? ও, এখানে দীর্ঘ উকার, হোয়াট এভার। এখন ক্লিয়ার হয়েছে? দেখেন, আচ্ছা বুঝছি, চিত্রের এখানে একটা দীর্ঘ উকার দিছিলাম না, অনেক বড় ভুল হয়ে গেছে। আমি জাতির কাছে এর জন্য ক্ষমা চাচ্ছি। এখন জাতি আমাকে ক্ষমা করে দেন। এখন বিষয়টা একটু দেখেন, আমি ক্যামেরা থেকে বাইরে না গিয়ে তো উপায় নাই রে ভাই। আমি ক্যামেরা থেকে বাইরে না গেলে তোমার বোঝাবো কেমনে? দেখো, এই যে তোমার এই জিনিসটা, টোটাল যে ছবিটা এঁকেছি, যে টোটাল যা দেখতে পাচ্ছ, টোটাল জিনিসটাই কি? টোটাল জিনিসটাই হচ্ছে ভ্রূণ। ঠিক আছে, এই ভ্রূণ থেকে যে একটা অংশ বের হয়েছে, সবুজ যে একটা অংশ, এই সবুজ অতিরিক্ত অংশটাকে আমরা কি বলছি? ভ্রূণের মুকুল। মুকুল থেকে উপরের দিকে যে অংশটা তৈরি হয়েছে এটাকে আমরা বলছি ভ্রূণের কাণ্ড। আর মুকুল থেকে নিচের দিকে যে অংশটা তৈরি হয়েছে সেটাকে আমরা বলছি ভ্রূণের মূল। এইটুকু বুঝেছো কিনা একটু জানাও। ঠিক আছে, এইটুকু বুঝেছো কিনা একটু জানাও। ঠিক আছে, ক্লিয়ার? এইটুকু বুঝেছো? ফলের খোসা কিভাবে হয় সেটা পরের কথা, খোসা পরে আমি বলতেছি, তুমি আগে ভ্রূণের ব্যাপারটা বুঝছো কিনা তাই বলো। ওকে, ঠিক আছে, ঠিক আছে। যেহেতু ক্লিয়ার হয়েছে, এখন একটু দেখেন, এই যে ছবিটা এঁকেছে, এই যে পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এটা কিসের চিত্র বলেছিলাম? একটা বীজের চিত্র। কিসের চিত্র? বীজের চিত্র। আর বীজের ভেতরে এই যে গোলাপি যে অংশটা সেটাই কি ছিল? ভ্রূণ ছিল। বীজের ভেতরে গোলাপি যে অংশটা ছিল সেটাই কি? ভ্রূণ। তো এই ভ্রূণ থেকে বের হয় কি? ভ্রূণ থেকে বের হয় ভ্রূণমুকুল। মুকুল থেকে বের হয় দুইটা জিনিস, একটা ভ্রূণকাণ্ড আর একটা কি? ভ্রূণমূল। এটুকু আমাদের কাছে ক্লিয়ার। এখন আসেন আমি ইংলিশ টার্মসগুলো লাস্টে বলে দিচ্ছি। আর স্ক্রিন ল্যাগ মারতেছে, এগুলো পরে দেখেন, কারণ হচ্ছে আপনি নেটওয়ার্কের ইস্যু এগুলা। নীল রঙের জিনিসটা হচ্ছে শস্য। নীল রঙের জিনিসটা হচ্ছে শস্য। ঠিক আছে, আমরা শস্য বলি না, সেটা হচ্ছে শস্য। ভ্রূণের খাবার হিসেবে কাজ করে রামিসা। এখন দেখেন একটা ব্যাপার, সেটা হচ্ছে ধরেন এটা একটা ছোলার কথা যদি চিন্তা করি, আপনারা ছোলা তো সবাই দেখেছেন কম বেশি। তো ছোলার বীজটা দেখতে হয় যে অনেকটা এরকম সরু। ঠিক আছে, ছোলার বীজটা অনেকটা হার্ট শেপের মতো হয়, এরকম জঘন্য হার্ট শেপের মতো না। আবার দাঁড়াও, যদি একটু আলাদা করে বলি, এই পোর্শন টোটালি আলাদা। একটু দেখো, একটা ছোলার বীজ দেখতে কিরকম হয়? এরকম সরু হয়। ঠিক আছে, তো বীজটা কি অ্যাকচুয়ালি ডিম্বক না? আমরা আগের স্লাইডে কি দেখলাম? বীজটা কি ডিম্বক না? ডিম্বকই কিসে পরিণত হয়? বীজে পরিণত হয়। আর ডিম্বকে কি থাকে? একটা ছিদ্র থাকে, যাকে আমরা কি বলি? ডিম্বক রন্ধ্র। তার মানে বীজেও কি থাকবে? একটা ছিদ্র থাকবে, ওটাকেও আমরা কি বলবো? ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। তো দেখো, এটা যদি একটা ছোলা বীজ হয়, এখানেও কি আছে? একটা ছিদ্র আছে বা রন্ধ্র আছে। কি আছে? একটা ছিদ্র আছে বা রন্ধ্র আছে। ঠিক আছে, এখন দেখো, এখানে দেখো একটা ছিদ্র বা রন্ধ্র আছে, এটা তাহলে কি? বীজের রন্ধ্র বা মাইক্রোপাইল। যে এই ছিদ্রটাকে আমরা কি বলছি? এই ছিদ্রটাকে আমরা বলছি বীজের রন্ধ্র, বা একবারে যদি আমরা বলি মাইক্রোপাইল। ঠিক আছে, এটা হচ্ছে মাইক্রোপাইল। এখন একটু খেয়াল করো, এটা হচ্ছে মাইক্রোপাইল। এখন একটু খেয়াল করো, এই বীজের ভেতরে, এটা টোটালটা যদি একটা ছোলার বীজ হয়, এটা কি বললাম? এটা কি একটা ছোলার বীজ। ঠিক আছে, ছোলা বীজ। ঠিক আছে, এটা হচ্ছে কি? একটা ছোলার বীজ। এই ছোলা বীজের ভেতরে অবশ্যই কি থাকবে? তাহলে ছোলার ভ্রূণটা থাকবে। ছোলা বীজের ভেতরে অবশ্যই ছোলার ভ্রূণটা থাকবে। তো এই ভ্রূণটা দেখতে কিরকম হবে? তো আমি যদি একটু অন্য কালারে দেখাই, তো এই যে পিঙ্ক কালারে যদি দেখাই, ভ্রূণটাও ধরো পুরাটা জুড়ে এরকম আছে, হচ্ছে ভ্রূণ। কি আছে? এরকম ভ্রূণ আছে। ঠিক আছে, টোটালটা জুড়ে কি আছে? এরকম ভ্রূণ আছে।
তো ভ্রূণ থেকে কি বের হবে বলো তো? ভ্রূণ থেকে বের হবে কি? ভ্রূণ কাণ্ড। ভ্রূণ থেকে বের হবে কি তাহলে? ভ্রূণ মুকুল। কি বের হবে? ভ্রূণ মুকুল। ঠিক আছে, ভ্রূণ থেকে বের হবে কি? ভ্রূণ মুকুল। তাহলে যদি মার্ক করি, এই অতিরিক্ত অংশটা কি? ভ্রূণ মুকুল। এটা হচ্ছে ভ্রূণ মুকুল। আর মুকুল থেকে দুইটা জিনিস বের হয় বলেছিলাম না? মুকুল থেকে বের হবে কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা কি? একটা হচ্ছে নিচের দিক দিয়ে বের হয়ে আসবে, নিচের দিক থেকে বের হয়ে আসবে, সেটা কি? ভ্রূণমূল। মুকুল থেকে নিচের দিক দিয়ে বের হয়ে আসে কি? ভ্রূণমূল। আর উপরের দিক দিয়ে চলে যাবে কি? উপরের দিক দিয়ে চলে যাবে হচ্ছে কাণ্ড। উপরের দিক দিয়ে কি বের হয়ে যাবে? ভ্রূণ কাণ্ড। তাহলে যদি আমরা মার্ক করি, তাহলে নিচের দিক দিয়ে যেটা এসেছে সেটা কি? ভ্রূণের মূল। মূল, ভ্রূণমূল। ঠিক আছে, এটা হচ্ছে কি? ভ্রূণমূল। আর উপরের দিক দিয়ে উঠে গিয়েছে, এটাকে কি বলবো? ভ্রূণ কাণ্ড। কি বলবো? ভ্রূণ কাণ্ড। এইটুকু কি আপনারা বুঝেছেন? এই ছোলার ক্ষেত্রে বিষয়টাকে ভিজুয়ালাইজ করতে পেরেছেন? আমি যে ছবিটা আঁকলাম। আচ্ছা, সিনগ্যামে কি জাভিদ, এটা পরে বোঝাচ্ছি, আপাতত এটা বুঝেছো কিনা? ওকে, আচ্ছা ইংলিশ টার্মসগুলো আমি লাস্টে বলবো, আপাতত একটু দেখতে থাকেন এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু কষ্ট করে ওয়াই লিখেন। ঠিক আছে, ওকে। না, ভ্রূণকাণ্ড ভ্রূণমুকুল দেখতে এখন মনে হচ্ছে একই রকম, পরে আলাদা রকম হবে। ঠিক আছে, ওকে, চমৎকার চমৎকার, আপনারা সবাই বুঝেছেন। তাহলে একটু সামনে আগাই, একটু আবার একটা এক্সট্রা স্লাইডে যাই। ঠিক আছে, দেখেন আমরা যদি একটা ছোলার বীজ চিন্তা করি, ধরেন ছোলার বীজ থেকে আমি খোসাটা ফেলে দিচ্ছি। কি করলাম? একটা ছোলার বীজ থেকে যদি খোসাটা ফেলে দেই, তাহলে এরকম দুইটা অংশ দেখতে পাবো। কয়টা অংশ? দুইটা অংশ দেখতে পাবো। ছোলার বীজ থেকে খোসা ফেলে দিলে এরকম দুইটা অংশ দেখতে পাবো। ঠিক আছে, কয়টা অংশ? দুইটা অংশ দেখতে পাবো। এরকম এরকম দুইটা অংশ দেখতে পাবো। আর এই দুইটা অংশের ঠিক মাঝখানে থাকবে কি জানেন? এই দুইটা অংশের ঠিক মাঝখানে থাকবে হচ্ছে ভ্রূণ মুকুল। কি থাকবে? ভ্রূণ মুকুল। মাঝখানে ধরেন এরকম কি থাকবে? ভ্রূণ মুকুলটা থাকবে। কি থাকবে? এই যে অংশটা যে বললাম, এটাকে আমরা কি বলছি? ভ্রূণ মুকুলটা থাকবে। এই ভ্রূণ মুকুলের উপরের দিকে তাহলে কি তৈরি হবে বলেন তো? ভ্রূণ মুকুলের উপরের দিকে তৈরি হবে হচ্ছে ভ্রূণ কাণ্ড। কি তৈরি হবে? ভ্রূণ কাণ্ডটা তৈরি হবে। ধরেন এটা হচ্ছে কাণ্ড, ভ্রূণ কাণ্ড। আর ভ্রূণ মুকুলের নিচের দিকে তৈরি হবে কি? ভ্রূণমূল। নিচের দিকে কি তৈরি হবে? ভ্রূণমূলটা তৈরি হবে। এটা কি তৈরি হবে? ভ্রূণমূল। তাহলে আমি যদি একটু মার্কিং করি, তাহলে দেখেন এই যে একটা বীজের খোসা, ছোলা বীজের আপনি কি ফেলে দিয়েছেন? খোসাটা ফেলে দিয়েছেন। খোসা ফেলে দেওয়ার পর দুই পাশে যে অংশটা দেখতে পাচ্ছেন না, গোল গোল যে দুটো অংশ দেখতে পাচ্ছেন, এই গোল গোল অংশটাকেই আমরা বলি হচ্ছে বীজপত্র। কি বলছি? বীজপত্র। ঠিক আছে, গোল গোল অংশটাকে আমরা কি বলছি? বীজপত্র। আমি যদি একটু অন্য কালার, গ্রিন কালারে যদি মার্ক করি, তাহলে এই অংশটাকে আমরা কি বলবো? বীজপত্র। এটাকে আমরা বলবো বীজপত্র। পিঙ্ক যে কালার, পিঙ্ক কালারের অংশটাকে আমরা কি বলছি? ভ্রূণ মুকুল। কি বলছি? ভ্রূণ মুকুল। এরপর এই হলুদ অংশটাকে, এই কমলা অংশটাকে আমরা কি বলছি বলেন তো? ভ্রূণমূল। কি বলছি? ভ্রূণমূল। ভ্রূণমূল কোন জায়গা দিয়ে বের হয়? যদি বীজটা স্বাভাবিক থাকতো, যদি খোসা থাকতো, যদি ছোলা বীজের খোসাটা থাকতো, তাহলে ডিম্ব রন্ধ্র বা মাইক্রোপাইল দিয়ে বের হতো। আমরা যেহেতু খোসা ফেলে দিয়েছি, তাহলে কোথা দিয়ে বের হবে? তাহলে তার কোথা দিয়ে বের হওয়ার জায়গা নেই, এমনিই এক্সপোজড। এরপর দেখি হলুদ যে অংশটা, এটাকে আমরা বলেছিলাম ভ্রূণ কাণ্ড। কি বলেছিলাম? ভ্রূণ কাণ্ড। ঠিক আছে, এখন তাহলে দেখো আমি আরেকবার একটু বুঝাই। ঠিক আছে, এখন একটু খেয়াল করো। আচ্ছা, একটু খেয়াল করো। আমরা তোমাদেরকে একটু ব্রেক দিচ্ছি। ঠিক আছে, একটু সবাই 2 মিনিট একটা ব্রেক, 2 মিনিটস, একটা সাডেন ব্রেক। ঠিক আছে, এনজয় করো।
ওকে, ঠিক আছে, আমাদের ব্রেক টাইম শেষ, আমরাও ব্যাক করেছি, তোমরাও ব্যাক করেছো। একটু খেয়াল করো, দেখো আমরা এই 2 মিনিটসটা মুছে দিই আবারও, যেহেতু ব্রেকও শেষ, এটাও ভ্যানিশ। তো দেখেন, এটা আমি যদি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, আগের স্লাইডে আমরা একটা ছোলার বীজ দেখেছিলাম, তাই না? টোটালটা কি ছিল? একটা ছোলা বীজ। ছোলা বীজের যে একটা ছিদ্র, মাইক্রোপাইল, সেটা দিয়ে আমরা কি বের হয়ে আসতে দেখেছি? ভ্রূণমূল বের হয়ে আসতে দেখেছি। আর বাকিটা তো খোসা দিয়ে ঢাকা থাকে, তো এটা আমরা দেখতে পাই না, বা যেহেতু দেখতে পাই না, এই জন্য আমি আপনাদেরকে আলাদা করে বুঝিয়ে দিলাম। দেখেন ভেতরে কি থাকে, টোটাল জিনিসটাকে আমরা কি বলছি? ভ্রূণ থাকবে। তো ভ্রূণটাকে যে গোলাপি রঙের যে অংশটা ছিল, আমি যদি এখানে মার্কিং করে দেখাই, গোলাপি অংশটা কি ছিল বলেন তো? বীজপত্র ছিল। কি ছিল? বীজপত্র। গোলাপি অংশটা কি ছিল? বীজপত্র। তো দেখেন বীজপত্র, বীজপত্র থেকে এই অংশটা কি বের হয়েছে? বীজপত্রটাই মূলত ভ্রূণ। এই ভ্রূণ থেকে কি বের হয়েছে বলেন তো? ভ্রূণ মুকুল বের হয়েছে। মুকুল থেকে দুইটা জিনিস পাই আমরা, উপরের দিকে যায় কি? উপরের দিকে যাই হচ্ছে ভ্রূণকাণ্ড, আর নিচের দিকে আসে কি? ভ্রূণ মূল। তো আমরা বীজের খোসায় যে হলুদ কালারের যে অংশটা দেখতে পাচ্ছি, এটা ছিল ছোলা বীজের খোসা। খোসাটা যদি আমরা ফেলে দেই, খোসা ফেলে দিলে এরকম দেখা যাবে। খোসা ফেলে দিলে তাহলে কি থাকবে? বীজপত্রটা থাকবে, ভ্রূণ মুকুলটা থাকবে, মুকুল থেকে উপরের দিকে তৈরি হবে ভ্রূণকাণ্ড, নিচের দিকে তৈরি হবে ভ্রূণমূল। তো এখন দেখেন, এই যে বীজপত্র, তিনটা জিনিসের একটু খেয়াল করেন। এই যে আমরা বলছি বীজপত্র, তারপরে হচ্ছে ভ্রূণকাণ্ড, ভ্রূণমূল, তারপর এটা এই ভ্রূণমূল আর ভ্রূণকাণ্ড তো তৈরি হচ্ছে ভ্রূণমুকুল থেকেই। বাট অ্যাকচুয়ালি যে বীজপত্র, ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড, এদেরকে একসঙ্গে মানে টোটাল যে চিত্রটা আমরা এঁকেছি, এই টোটাল গঠনটাকে আমরা বলি অ্যাকচুয়ালি ভ্রূণ। টোটাল গঠনটাকে আমরা কি বলি? অ্যাকচুয়ালি ভ্রূণ বলি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে বিষয়টা? এবার ক্লিয়ার হয়েছে বিষয়টা? টোটাল জিনিসটাকে আমরা কি বলি? ভ্রূণ। আচ্ছা, এই ভ্রূণর ওই দীর্ঘ উকারটা মাঝে মধ্যে একটু উধাও হয়ে যায় আর কি, ও একটু ব্রেকে চলে যায় আর কি। ঠিক আছে, ওকে। দেখেন ভ্রূণমূল আর শিকড় একই জিনিস না। ভ্রূণমূল থেকেই পরবর্তীতে তৈরি হবে শিকড়, আবার এই ভ্রূণকাণ্ড থেকেই পরবর্তীতে কি তৈরি হয়? অ্যাকচুয়াল কাণ্ডটা তৈরি হয়। এখন দেখেন বীজপত্রটা কি? বীজপত্র হচ্ছে বীজের ভেতরে যে দুইটা অংশ, ভ্রূণের যে বড় বড় চওড়া দুইটা অংশ দেখতে পাচ্ছি না, এই দুইটা অংশকে আমরা বলি বীজপত্র। ঠিক আছে, এই দুইটা অংশকে আমরা কি বলি? বীজপত্র। তো বীজপত্রের মাঝখানেই তৈরি হয় কি? বীজপত্রের দুই অংশের মাঝখানে তৈরি হয় মুকুল, মুকুল থেকে উপরের দিকে তৈরি হয়ে যায় ভ্রূণকাণ্ড, নিচের দিকে তৈরি হয়ে যায় ভ্রূণমূল। এইটা যেহেতু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে, তাহলে অ্যাকচুয়ালি আমরা এই ক্লাসের মেইন জিনিসগুলো বুঝে গিয়েছি। ঠিক আছে, এটা যেহেতু আমাদের সবার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে, তাহলে আমরা ক্লাসের মেইন জিনিসগুলো কিন্তু আমরা বুঝে গিয়েছি। ঠিক আছে, আপনারা আসলে জিনিয়াস, আপনারা আসলে জিনিয়াস। এখন দেখেন, আপনারা যেহেতু জিনিয়াস, তাহলে আমাদের আজকের ক্লাসটা হবে আরো একদম ইজি, খুবই অল্প সময়ের মধ্যে এখন শেষ হয়ে যাবে। দেখেন বীজের গঠন, অঙ্কুরোদ্গম, তো আমরা এখন এগুলো নিয়ে ডিটেইলে কথাবার্তা বলবো। তার আগে একটু দুইটা জিনিস অ্যাড করে নিই। দেখেন এই যে ভ্রূণমূল আর ভ্রূণকাণ্ড, এই ভ্রূণকাণ্ডটা তৈরি হয়ে কি বীজপত্রের উপরে উঠে গেছে না? আর ভ্রূণমূলটা তৈরি হয়ে কি বীজপত্রের নিচে নেমে গেছে না? তাই কি না? আমি যদি আলাদা করে দেখাই, ধরেন এটা হচ্ছে বীজপত্র, এটাও কি? বীজপত্র। এই বীজপত্রের উপরের দিকে উঠে গিয়েছে কে? বীজপত্রের উপরের দিকে উঠে গিয়েছে কে? ভ্রূণকাণ্ড। কে উঠে গিয়েছে? ভ্রূণকাণ্ডটা উঠে গিয়েছে। আর নিচের দিকে কে নেমে আসছে? নিচের দিকে নেমে আসছে কে? নিচের দিকে নেমে আসছে ভ্রূণমূল। আর মাঝখানে কে ছিল? মাঝখানে তো আমার যে ছোট্ট ভ্রূণমুকুলটা ছিল, তাই না? তাহলে দেখেন উপরের দিকে উঠে গিয়েছে কে? উপরের দিকে উঠে গিয়েছে হচ্ছে কাণ্ড। উপরের দিকে কে উঠে গিয়েছে? ভ্রূণকাণ্ড। কোন কাণ্ড? ভ্রূণকাণ্ড। আর নিচের দিকে নেমে গিয়েছে কে? নিচের দিকে নেমে গিয়েছে হচ্ছে ভ্রূণমূল। কে নেমে গিয়েছে? ভ্রূণমূল। ঠিক আছে, তো এখন দেখেন তো, যদি হাইট হিসেবে চিন্তা করি, যদি লেভেল চিন্তা করি, এটা তো বীজপত্র, এই দুইটা কি? বীজপত্র। তো ভ্রূণকাণ্ডের অবস্থানটা কি বীজপত্র থেকে উপরে না? আর ভ্রূণমূলের অবস্থানটা কি বীজপত্র থেকে নিচে না? কথা দুইটা কি ক্লিয়ার হয়েছে? কথা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন একটু দেখেন এই যে ভ্রূণমূলের আমরা কথাটা বললাম, ভ্রূণমূল বলেন আর ভ্রূণকাণ্ড বলেন, ভ্রূণকাণ্ডের যে নিচের অংশ, ভ্রূণকাণ্ডের নিচের যে অংশটা, এই যে আমি সবুজ করে দিলাম, ভ্রূণকাণ্ডের নিচের যে অংশ, এই অংশটার একটা নাম আছে, এই অংশটার একটা বিশেষ নাম আছে। আবার ভ্রূণমূলের উপরের যে অংশ, যেটা আমি ধরেন যে সাদা কালারে দেখাইলাম, ভ্রূণমূলের উপরের যে অংশ, এই যে এই অংশটা, এইটুকুরও একটা নাম আছে। ঠিক আছে, দেখেন ভ্রূণ কি বলেছি? ভ্রূণকাণ্ডের নিচের অংশ আর ভ্রূণমূলের উপরের অংশ, এই দুইটা জিনিসের কি আছে? আলাদা নাম আছে। আমরা এই নামটা একটু দেখব। ঠিক আছে, আচ্ছা
চিত্র ভ্রূণ মানে কি, মানে এটা কিসের চিত্র, এটা একটা ভ্রূণের চিত্র, টোটাল জিনিসটাকে একসঙ্গে ভ্রূণ বলতেছে, ঠিক আছে। যে ভ্রূণমূল, বীজপত্র আর হচ্ছে ভ্রূণকাণ্ড, এই তিনটা জিনিসকে একসঙ্গে আমরা কি বলি, ভ্রূণ বলি। এই তিনটা জিনিসকে একসঙ্গে কি বলি, ভ্রূণ বলি। তো এই যে টোটাল আমরা তিনটা জিনিস একসঙ্গে এঁকেছি না, তাই চিত্রটা কিসের চিত্র, ভ্রূণের চিত্র, সেটা বুঝিয়েছি, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এখন একটু শুনেন, এসব বীজের ভেতরে থাকে, আমরা বাইরে থেকে দেখতে পাই না, বীজের ভেতরে থাকে। তো দেখেন এটা হচ্ছে কি তাহলে বীজপত্র, দুই পাশে দুইটা বীজপত্র, মাঝখানে হচ্ছে কি ভ্রূণ মুকুল, মুকুল থেকে উপরের দিকে তৈরি হয় ভ্রূণকাণ্ড, মুকুল থেকে নিচের দিকে তৈরি হয় ভ্রূণমূল। তো ভ্রূণমূলের একদম উপরের দিকের যে অংশটা আর আর হচ্ছে ভ্রূণকাণ্ডের নিচের দিকের যে অংশটা, দুইটারই কি আছে, আলাদা নাম আছে। তো আমরা আরেকটু পরে এই নামগুলাই জেনে যাব, ঠিক আছে। আসেন আমরা একটু কি কি পড়াশোনা আমাদের জন্য অপেক্ষা করছে একটু দেখে নিই। ওকে, এখন দেখেন ডিম্বক রন্ধ্র, এটা কিন্তু আমরা একটু আগেই পড়ে আসছি, যে বীজের যে সূচালো অংশ, বীজের সূচালো অংশের কাছে যে ছিদ্রটা আছে তাকেই বলা হয় মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র। ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করেছিলাম না? ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করেছিলাম। দেখেন একদম শুরুতে যদি আসেন, ডিম্বক, এই ডিম্বকের যে ছিদ্র, ডিম্বকটাই পরিণত হয় বীজে, তাহলে ডিম্বকের যে ছিদ্র সেটাই বীজের ছিদ্র, সেটাকেই আমরা বলি মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র। কথা ক্লিয়ার? তো এটাই দেখেন সংজ্ঞাতে বলেছে যে বীজের সূচালো অংশের কাছে যে ছিদ্রটা থাকে সেটাকেই বলা হয় মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র। তার মানে বীজের ছিদ্র আর ডিম্বকের ছিদ্র আর মাইক্রোপাইল মূলত একই জিনিস। এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এখন চলে আসেন, দুইটা কথা আছে, বীজপত্রাধিকাণ্ড, বীজপত্রাবকাণ্ড। দেখেন ডিফারেন্সটা বুঝেন, নামের মধ্যে, নামটা খুবই দুষ্টু, বীজপত্রাধিকাণ্ড, ঠিক আছে, বীজপত্রাধিকাণ্ড, বীজপত্রাবকাণ্ড, ঠিক আছে, বীজপত্রাধিকাণ্ড, বীজপত্রাবকাণ্ড। দেখেন অধি আর অব, দুইটা কথা একটু মনে রাখবেন, অধি আর হচ্ছে অব। বীজপত্রাধিকাণ্ড মানে বীজপত্র অধিকাণ্ড, ঠিক আছে। অধি মানে কি, অধি মানে হচ্ছে, অধি মানে কি আর অব মানে কি, এটা আমরা একটু জানবো। অধি মানে হচ্ছে উপরে, অধি মানে কি উপরে, আর অব মানে হচ্ছে নিচে। অধি মানে উপরে আর অব মানে নিজে, ঠিক আছে। এই অধির ইংরেজি টার্মটা হচ্ছে কি জানেন? এই অধির ইংলিশ টার্মটা হচ্ছে এপি, এপি, ইংরেজিতে আমরা লিখি এপি, উচ্চারণটা হচ্ছে এই যে বাংলিশে যদি লিখি উচ্চারণ হবে এপি। আর অব, অবর ইংরেজি টার্মটা হচ্ছে হাইপো, হাইপো, যদি বাংলিশে লিখি এই যে হাইপো, ঠিক আছে, মানে উচ্চারণটা হবে কি হাইপো, ঠিক আছে। তাহলে দেখেন এপি বা অধি শব্দের অর্থ কি উপরে, আর হাইপো বা অব শব্দের অর্থ কি নিচে, ঠিক আছে। এখন একটু আগের স্লাইডটাতে জানতো, দেখেন তো এই যে ভ্রূণকাণ্ড, ভ্রূণকাণ্ডের যে নিচের অংশ, ভ্রূণকাণ্ডের নিচের অংশ যেটা আমরা সবুজ কালার করে রেখেছি, দেখতে পাচ্ছেন, ভ্রূণকাণ্ডের নিচের অংশ যেটা আমরা যে সবুজ কালার করে রেখেছি, ভ্রূণকাণ্ড, টোটালটাই তো ভ্রূণকাণ্ড, এই টোটাল অংশটাই কি ভ্রূণকাণ্ড। বাট এই টোটাল ভ্রূণকাণ্ডের নিচের যে অংশটা, এটাকে কি আমরা সবুজ কালার করে রেখেছি না? এই সবুজ কালারের পোর্শনটা কি বীজপত্রের চেয়ে উপরে অবস্থান করতেছে না? বীজপত্রের উপরে অবস্থান করতেছে। তাহলে বীজপত্রের কি অধি পজিশনে আছে না অব পজিশনে আছে? অধি পজিশনে আছে না, মানে উপরে আছে না? তো দেখেন ভ্রূণকাণ্ডের যে অংশটা, ভ্রূণকাণ্ডের যে অংশটা বীজপত্রের উপরে বা বীজপত্রের অধি পজিশনে অবস্থান করছে সেটাকেই বলা হচ্ছে বীজপত্র অধিকাণ্ড। একবারে বলা হচ্ছে বীজপত্রাধিকাণ্ড। কি বলা হচ্ছে? বীজপত্রাধিকাণ্ড। যদি শব্দটাকে ভেঙে বলি বীজপত্র অধিকাণ্ড। কথাটা আরেকবার বুঝেন সবাই, কমেন্ট বক্সে চিল্লাপাল্লা না করে এদিকে আরেকবার বোঝেন। দেখেন এই দুইটা তো বীজপত্র আর টোটালটা কি ভ্রূণকাণ্ড। তো ভ্রূণকাণ্ডের নিচের দিকের যে অংশটা, এই নিচের দিকের অংশটাও কি অ্যাকচুয়ালি ইসের উপরে অবস্থান করতেছে না, বীজপত্রের উপরে অবস্থান করতেছে না? তো উপরে মানে কি বলেছিলাম? অধি। উপরে মানে কি? অধি। তাহলে এই অংশটা কি বীজপত্রের অধি পজিশনে আছে না? তো বীজপত্রের অধি পজিশনে কাণ্ডের যে অংশ সেটাকেই বলা হয় বীজপত্র অধিকাণ্ড। একবারে যদি বলি বীজপত্রাধিকাণ্ড, ঠিক আছে। সো দেখো সংজ্ঞা এটাই বলেছে, ভ্রূণকাণ্ডের নিচের অংশকে বীজপত্রাধিকাণ্ড বলে। কেন? কারণ যে ভ্রূণকাণ্ড, টোটাল ভ্রূণকাণ্ড, তার এই নিচের দিকের অংশটাকে বীজপত্রাধিকাণ্ড বলা হচ্ছে। কেন বলা হচ্ছে আমি ভেঙে বুঝিয়ে দিয়েছি, বীজপত্রের উপরের দিকে আছে। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার সবার কাছে? চমৎকার, চমৎকার, ঠিক আছে। ওকে, আপনারা যেহেতু বুঝেছেন, ওকে, এখন তাহলে আমরা একটু নিচের দিকে তাকাই। দেখেন তো এই যে ভ্রূণমূল যেটা আছে,
ভ্রূণমূল যেটা আছে, ভ্রূণমূলটা কি? বীজপত্রের নিচে আছে না? তাহলে বীজপত্রের কোন পজিশনে আছে? অব পজিশনে আছে। কোথায় আছে? নিচে, মানে কি অব। বীজপত্রের কোথায় আছে? নিচে আছে। বীজপত্রের কোন পজিশনে আছে? অব পজিশনে আছে। তাহলে এটাকে আমরা কি বলবো? বীজপত্র অবমূল বা বীজপত্র অবকাণ্ড, এটাকেও বলা হয় বীজপত্র অবকাণ্ড। ঠিক আছে, এটাকে আর মূল না বলে এটাকেও কাণ্ডই বলা হচ্ছে, নাম মিল রাখার জন্য। ঠিক আছে, নাম মিল রাখার জন্য এটাকেও কি বলা হচ্ছে? বীজপত্র অবকাণ্ড। দেখেন কি বলেছে, বীজপত্রাবকাণ্ড বলতে কাকে বোঝায়? ভ্রূণমূলের উপরের অংশকে বোঝায়। ভ্রূণমূল, এই যে টোটালটা ভ্রূণমূল, এর উপরের যে অংশটুকু আছে, এই যে টোটাল ভ্রূণমূলের উপরের দিকের যে অংশটুকু আছে, এটাকে বলা হচ্ছে কি? বীজ পত্রাবকাণ্ড, মানে বীজপত্র অবকাণ্ড। এটাকে একবারে বলা হলো কি? বীজপত্রাবকাণ্ড। তো এখন আপনার আপত্তি থাকতে পারে যে ভাই এটা তো মূলের অংশ, তাহলে কাণ্ড কেন বলছে? কেন কাণ্ড বলছে? কারণ এটা হচ্ছে দুই, মানে কি বলবো, বীজপত্রাধিকাণ্ড আর পত্রাবকাণ্ড দুইটাই কি মুকুল থেকে তৈরি হয় না? তো প্রাথমিক অবস্থায় দুইটা দেখতে একই রকম লাগে, কিন্তু পরবর্তীতে এটা কাণ্ডের মতো দেখতে হয়ে যায়, এটা মূলের মতো দেখতে হয়ে যায়। ঠিক আছে, ওকে, সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, কনফিউজিং, পেঁচালো, এই জন্যই তো আমি আপনাদেরকে এত ক্লিয়ার করে বোঝাচ্ছি। ঠিক আছে, আমার কাছে, আপনাদের কাছে এখন ক্লিয়ার হয়েছে? ওকে, চমৎকার। সবার কাছে যেহেতু ক্লিয়ার, তো দেখেন কি বলছে, বীজপত্রাবকাণ্ড হচ্ছে ভ্রূণমূলের উপরের অংশকে। তো এপি কোটাইল, কোটাইল মানে হচ্ছে বীজপত্র, কোটাইল মানে হচ্ছে এখানে বীজপত্রকে বোঝাচ্ছে, মনে রাখবেন। কোটাইল যেটা বলেছে, কোটাইল মানে কি? বীজপত্র। তো কোটাইল মানে বীজপত্র, তো বীজপত্র অধিকাণ্ড কি? বীজপত্রের উপরে, মানে এপি পজিশনে, তাই এপিকোটাইল। বীজপত্রাবকাণ্ড কি? বীজপত্রের নিচে, মানে হাইপো পজিশনে, তাই হাইপোকোটাইল। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার? চমৎকার, যেহেতু আপনারা ক্লিয়ার, আপনারা খুবই জিনিয়াস। অনেকেই এটা বুঝতে পারে না, কিন্তু আপনারা আসলেই জিনিয়াস, খুব সহজেই বুঝে গিয়েছে। আসেন সামনে যাই। টেস্টা টেগমেন, অনেকেই চিল্লাপাল্লা করতেছিলেন যে ভাইয়া বীজের খোসাটা কিভাবে তৈরি হয়, বীজের খোসাটা কিভাবে তৈরি হয়। আমি বলেছিলাম একটু পরে বলবো, এখন একটু খেয়াল করে না ভাই, আজকে একটা কুইজই আছে, একটু অপেক্ষা করো, লাস্টের দিকে গিয়ে পাবা। আর সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট ক্লাস নিব, একটু ধৈর্য ধরে বসো। টেস্টা টেগমেন, দেখেন আমরা বলেছিলাম ডিম্বক থেকে বীজ তৈরি হয়। কি বলেছিলাম? ডিম্বক থেকে তৈরি হয় কি? বীজ। ঠিক আছে, তো দেখো ডিম্বক থেকে যেহেতু বীজ তৈরি হয়, তার মানে ডিম্বকের যে ত্বক, যেটাকে আমরা কি বলি? ডিম্বক ত্বক। ডিম্বক থেকেই যেহেতু বীজ তৈরি হয়, তাহলে ডিম্বকের ত্বকটাই কি হিসেবে কাজ করবে? বীজের ত্বক হিসেবে কাজ করবে না? ডিম্বকের ত্বকটাই কি হিসেবে কাজ করবে? বীজের ত্বক হিসেবে কাজ করবে। তো ডিম্বকের ত্বকের আবার দুইটা স্তর আছে। কি বললাম? ডিম্বকের যে ত্বক, এই ডিম্বকের ত্বকের দুইটা স্তর, একটা হচ্ছে বহিঃস্তর বা বাইরের স্তর, আরেকটাকে আমরা বলি অন্তঃস্তর বা ভেতরের স্তর। অন্তঃস্তর বা ভেতরের স্তর। ঠিক আছে, তো বহিঃস্তরটাকে বলা হয়, বহিঃস্তরের আরেক নাম হচ্ছে তোমার হচ্ছে এক্সাইন। কি বলা হয়? এক্সাইন। ঠিক আছে, বহিঃস্তরটাকে বলা হয় এক্সাইন। বহিঃস্তরের নামটা কি? এক্সাইন। আর অন্তঃস্তরের নামটা হচ্ছে ইনটাইন। কি নাম? ইনটাইন। তো ডিম্বকের বাইরের স্তরটাকে যদি আমরা বলি, ডিম্বকের বাইরের স্তরটা দেখো, ডিম্বকের বাইরের স্তরটার নাম এক্সাইন, ডিম্বকের ভেতরের স্তরের নাম ইনটাইন। ডিম্বকের ত্বকই বীজের ত্বক, তাহলে ডিম্বকের ত্বকের বাইরের স্তর মানে কি? বীজের ত্বকের বাইরের স্তর। তো সেই বীজের ত্বকের বাইরের স্তরের নামটা আমরা বলবো কি? টেস্টা। কি নাম দিব? টেস্টা। আর বীজের ত্বকের ভেতরের স্তরটাকে আমরা বলবো টেগমেন। কি বলবো? টেগমেন। বীজের ত্বকের ভেতরের স্তরটাকে আমরা কি বলবো? টেগমেন। ঠিক আছে, একটু এটা বুঝেছেন কিনা একটু জানান। টেস্টা টেগমেন ক্লিয়ার হয়েছে কিনা? যে টেস্টা টেগমেন ক্লিয়ার হয়েছে? টেস্টা টেগমেন আপনারা বুঝেছেন? ওকে ওকে ওকে। জারিফ জিজ্ঞাসা করেছে ভ্রূণমূল সবসময় নিচের দিকে। জি, ভ্রূণমূলের টেন্ডেন্সি, মূল মাটির দিকে থাকতে চায়, ভ্রূণমূল সবসময় নিচের দিকে যাবে। ঠিক আছে, ওকে। আরেকবার দেখেন, নিষেকের আগে যেটা ছিল ডিম্বক, নিষেকের পরে সেটা কি হয়ে যায়? বীজে পরিণত হয়। তাহলে নিষেকের আগে ডিম্বকের যে ত্বক ছিল, সেটাই নিষেকের পর বীজের ত্বক হয়ে যায়। তো ডিম্বকের ত্বকের দুইটা স্তর, বাইরের স্তর, ভেতরের স্তর। তো বাইরের স্তরের নাম হচ্ছে এক্সাইন, ভেতরের স্তরের নাম কি? এনটাইন, ইনটাইন। তাহলে বীজের ত্বকেরও সেক্ষেত্রে দুইটা স্তরই থাকবে। তো বীজের ত্বকের বাইরের স্তরটাকে বলা হয় টেস্টা, আর বীজের ত্বকের ভেতরের স্তরটাকে বলা হয় টেগমেন। তো এটাই হচ্ছে সেই টেস্টা টেগমেন। এখন আসেন অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গমটা কি? দেখেন একটু লিখে দেই। বীজ থেকে নতুন
উদ্ভিদ তৈরি হওয়াকেই অঙ্কুরোদ্গম বলে। বীজ থেকে নতুন উদ্ভিদ তৈরি হওয়াকে কি বলে? অঙ্কুরোদ্গম বলে। ঠিক আছে, বীজ থেকে নতুন উদ্ভিদ তৈরি হওয়াকে অঙ্কুরোদ্গম বলে। ঠিক আছে, অঙ্কুরোদ্গম বলে। বীজ থেকে নতুন উদ্ভিদ তৈরি হওয়াকে অঙ্কুরোদ্গম বলে। ঠিক আছে, তো দেখেন এই যেখানে অঙ্কু লেখা আছে, এটা অঙ্কু না, আসলে অঙ্কুরোদ্গম হবে, বুঝছেন? তো এই অঙ্কুরোদ্গমটা দুই রকম হতে পারে। অঙ্কুরোদ্গমটা দুই রকম হইতে পারে, একটা মৃদগত আর একটা হচ্ছে মৃদভেদী। মৃদগতর ক্ষেত্রে ব্যাপারটা কি হবে? মৃদগতর ক্ষেত্রে বীজপত্র সহ সম্পূর্ণ বীজ, বীজপত্র সহ সম্পূর্ণ বীজ মাটির নিচে অবস্থান করবে, মাটির নিচেই থাকবে। ঠিক আছে, শুধুমাত্র কি উপরের দিকে উঠে আসবে? ভ্রূণকাণ্ডটা উপরের দিকে উঠে আসবে। ঠিক আছে, আর মৃদভেদীর ব্যাপারটা কি? মৃদভেদীর ব্যাপারটা হচ্ছে বীজপত্র সহ বীজ মাটির উপরে উঠে আসবে, মাটির উপরে উঠে আসবে। কথাটা একটু ভিজুয়ালাইজ করাই, কথাটা একটু ভিজুয়ালাইজ করে। ঠিক আছে, একটু খেয়াল করেন। হ্যাঁ, সেটা আমি দেখাচ্ছি। মৃদগত মৃদভেদী কি, একটু পাশের ছবিটা দেখেন। এই ছবিতে প্রথম ছবিটা হচ্ছে একটা মৃদগত অঙ্কুরোদ্গমের ছবি। তো দেখেন বীজটা কোথায় আছে, এই যে বীজটা কোথায় আছে, এই টোটাল স্তরটা কি মাটি, এই যে এটা কি মাটি, তাহলে বীজটা কি মাটির নিচে আছে না? বীজপত্র কোথায় আছে? মাটির নিচে আছে না? জাস্ট কাণ্ডটা, এই যে বীজ ভ্রূণকাণ্ডটা উপরের দিকে উঠে গেছে। ঠিক আছে, তাহলে টোটাল বীজটা কোথায় আছে? মাটির নিচেই আছে। বীজপত্র কোথায় আছে? মাটির নিচেই আছে। তো আমরা কি লিখেছিলাম? বীজপত্র সহ সম্পূর্ণ বীজ মাটির নিচেই অবস্থান করবে। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলি? মৃদগত। মৃদগত ক্লিয়ার? আচ্ছা, আদিত্য পাল, এসব কাহিনীর কোনো মানে নেই, তোমার মেসেজের রিপ্লাই ক্লাসের শুরুতেও দিয়েছি। ওকে, এখন আসো, দুষ্টামি করো না, ক্লাসে বুঝো। মৃদভেদী অঙ্কুরোদ্গম। মৃদভেদী কি? দেখো এই যে তোমার বীজটা মাটির উপরে, তাহলে বীজপত্রও দেখো, এই যে বীজপত্র যেটা আছে এটাও মাটির উপরে উঠে আসছে। এই যে বীজপত্র দেখো মাটির উপরে, তাহলে বীজপত্র সহ টোটাল বীজ, বীজপত্র সহ টোটাল বীজ কি হয়ে গেছে? মাটির উপরে উঠে আসছে না? তো এটাকে আমরা কি বলছি? মৃদভেদী, মানে মাটি বা মৃৎ, মৃদ মানে মাটি, মৃৎ বা মাটি ভেদ করে উপরে উঠে আসছে, তাই কি বলা হচ্ছে? মৃদভেদী অঙ্কুরোদ্গম। আর এখানে টোটাল বীজটা কি মাটির নিচে অবস্থান করতেছে, তাই বলা হচ্ছে কি? মৃদগত অঙ্কুরোদ্গম। ঠিক আছে, ওকে, যেহেতু ওকে, তাহলে আমরা আসেন একটু মৃদগত আর মৃদভেদী ডিফারেন্সটা বুঝে পড়ে ফেলি, আর এটা পড়ার পরেই আমাদের কুইজ থাকবে। সো নো দুষ্টামি, ঠান্ডা মাথায় একটু বুঝেন। এই দুইটা মৃদগত আর মৃদভেদীর পার্থক্যটা পড়ার পরেই থাকছে আমাদের জন্য একটি এমসিকিউ এবং কুইজ। তো দেখেন কি আছে, মৃদগত অঙ্কুরোদ্গম কি হবে? ভ্রূণকাণ্ড যেটা আছে সেটা মাটি ভেদ করে উপরে উঠে আসবে, কিন্তু বীজপত্র যেটা আছে সেটা কিন্তু মাটির ভেতরেই থেকে যাবে। তো দেখো আমরা বলেছিলাম, আমরা কি বলেছিলাম? বীজপত্র সহ সম্পূর্ণ বীজ মাটির নিচেই থাকবে, জাস্ট কে উঠে আসবে? ভ্রূণকাণ্ড উঠে আসবে। এটাই বলা আছে যে বীজপত্র মাটির ভেতরে থেকে যায়, কিন্তু ভ্রূণকাণ্ডটা কি উপরে উঠে আসে? ভ্রূণকাণ্ড উপরে উঠে আসে। আর এটার এক্সাম্পল দেখেন কি আছে? ছোলা, ধান। আর যদি মৃদভেদীর কথা বলি, দেখেন ভ্রূণমুকুল কি হবে? ভ্রূণমুকুলটা কি হবে? মাটি ভেদ করে উপরে উঠে আসবে। দেখেন আমরা আগের বার বলে দিয়েছিলাম যে বীজপত্র সহ বীজ কি হবে? মাটির উপরে উঠে আসবে। তো এটাই বলেছে যে ভ্রূণমুকুল মাটি ভেদ করে উপরে উঠে আসবে। এই যে বীজপত্র কি হবে? মাটির উপরে উঠে আসে। ঠিক আছে, উপরে উঠে আসবে। এটার এক্সাম্পল কি? কুমড়া, রেরি, তেঁতুল। এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট। ছোলা, ধান। ঠিক আছে, সো আমরা একটু ভালো করে মনে রাখবো, এই এক্সাম্পল থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। সৃজনশীলের খতে দুইটার পার্থক্যও জিজ্ঞাসা করতে পারে। জামি, আপনি বীজপত্রটা বুঝেন নাই। ঠিক আছে, দেখেন বীজপত্রে যদি ফিরে যাই, এই দেখেন আপনার বইয়ের ছবিটার দিকে যদি তাকান, আপনাদের টেক্সট বইয়ের ছবি আছে, দেখেন এই যে তোমার বীজের মধ্যে যে চওড়া দুইটা অংশ থাকে, ভ্রূণের যে চওড়া দুইটা অংশ, এই অংশটাকে আমরা কি বলি? এই চওড়া পাতার মতো অংশটাকে আমরা বলি বীজপত্র। আর মাঝে আছে কি? ভ্রূণমুকুল।
আর ভ্রূণমুকুল থেকে নিচের দিকে তৈরি হয়েছে কি, যে ভ্রূণমূল। কি তৈরি হয়েছে? ভ্রূণমূল। আর এই যে উপরের দিকে তৈরি হয়ে গিয়েছে কি, ভ্রূণকাণ্ড। কি তৈরি হয়ে গিয়েছে? ভ্রূণকাণ্ড, যেটা আমরা একদম সুন্দর করে এখানে বুঝাই দিছিলাম, সুন্দর করে বুঝাই দিছিলাম, ঠিক আছে, সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম যে এটা কি ছিল, এটা ছিল হচ্ছে বীজপত্র। এটাই কি ছিল? বীজপত্র ছিল। তো এই জিনিসটা তো আমরা অলরেডি একবার মার্কিং করে এখানে দেখাইছি, ঠিক আছে, সেম জিনিসই দুইটাকে দেখাইছি। সো এখন যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনাদের জন্য আছে একটি, ও দেখেন একটি কুইজের আগে দেখেন এই প্রসেসটা আবারও বুঝিয়ে দিয়েছে যে কিভাবে আসলে অঙ্কুরোদ্গম হয়। একটু দেখো, ছোলার মৃদগত অঙ্কুরোদ্গমে, ছোলাতে কি হয়? মৃদগত অঙ্কুরোদ্গম হয়। মৃদগত মানে কি বলতো? মৃদগত মানে কিন্তু বীজটা মাটির ভেতরে, বীজপত্র মাটির ভেতরে থাকবে। সো কি হবে? ছোলার মৃদগত অঙ্কুরোদ্গমে বীজ কি হবে? পত্রাধিকাণ্ডের অতিরিক্ত বৃদ্ধি হবে, বীজ পত্রাধিকাণ্ডটা বড় হবে। কি হবে? এই যে যেটা বীজপত্রাধিকাণ্ড ছিল, এই যে বীজপত্রাধিকাণ্ড, সেটা অতিরিক্ত বড় হবে, বড় হয়ে ভ্রূণকাণ্ড সৃষ্টি করে ফেলবে। তো সেটাই বলা আছে যে বীজপত্রাধিকাণ্ডের অতিরিক্ত বৃদ্ধি হবে, বীজপত্রাধিকাণ্ডের অতিরিক্ত বৃদ্ধি হবে, এবং বীজপত্র দুইটা মাটির নিচেই থেকে যাবে, কিন্তু ভ্রূণকাণ্ডটা, যে অতিরিক্ত বৃদ্ধির ফলে ভ্রূণকাণ্ড উপরে উঠে যাবে। তো ভ্রূণকাণ্ড উপরে উঠে যাওয়ার পর, উপরে উঠে গেলে দেখা যাবে কি, তিনটা জিনিস দরকার, পানি, তাপ, বায়ু। এই তিনটা জিনিস পর্যাপ্ত পরিমাণে পেলে 2-3 দিনের মধ্যেই বীজ হতে অঙ্কুর বের হবে। অঙ্কুর কি? নতুন চারা, নতুন ছোট্ট চারা গাছ, ঠিক আছে, সেটা কি বলা হয়? কি? অঙ্কুর। তো অঙ্কুর বের হবে, এরপর পানি পেয়ে পেয়ে বীজটা ফুলে উঠবে, এবং ডিম্বকরন্ধ্রের ভেতর দিয়ে ভ্রূণমূলটা বের হয়ে আসবে। মূলটা যাবে নিচের দিকে, তো ধীরে ধীরে প্রধান মূলে পরিণত হবে। ভ্রূণমূল ধীরে ধীরে কিসে পরিণত হবে? প্রধান মূলে পরিণত হবে, এবং ভ্রূণকাণ্ডটা কি হবে? মাটির ওপরে উঠতে থাকবে। সিম্পল হিসাব, এটা অলরেডি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। ওকে, সামনে যাই। এমসিকিউ আছে, বহু নির্বাচনী মানে এমসিকিউ। সো এটার আনসার আপনাদেরকে কমেন্টে জানাইতে হবে। দেখেন কি জিজ্ঞাসা করেছিল, কোন উদ্ভিদে মৃদগত অঙ্কুরোদ্গম হয়? মৃদগত অঙ্কুরোদ্গম হয় কোন উদ্ভিদে? কুমড়া, রেড়ি, ধান, তেঁতুল। জানান একটু, মৃদগত, মৃদগত, চমৎকার। আমরা একটু আগেই দেখেছি ছোলা এবং ধানে হয় মৃদগত, তাই না? এই যে ছোলা এবং ধানে কি হয়? মৃদগত। আর মৃদভেদী কাদের ক্ষেত্রে হয়? কুমড়া, রেড়ি, ছোলা, সরি কুমড়া, রেড়ি আর হচ্ছে তেঁতুল। তো এখন আসেন, তাহলে আমাদের কারেক্ট আনসার এখানে কি হবে? ধান হবে। তো এখন আপনাদের জন্য আছে কুইজ। সবাই একটু ঠান্ডা মাথায় রেডি হয়ে যান, কুইজের আনসার করতে হবে, ভুল করা যাবে না। সো একটু সামনে যাই। দেখেন, ভ্রূণকাণ্ডের নিচের অংশের নাম কি? খুবই ইজি, ঠান্ডা মাথায় আস্তে আস্তে বোঝাইছি, তো একটু বুঝে শুনে আনসার করেন যে ভ্রূণকাণ্ডের নিচের অংশের নামটা কি হবে। ভ্রূণকাণ্ডের নিচের অংশের নাম কি? ভ্রূণকাণ্ডের নিচের অংশ, ভ্রূণকাণ্ড কোথায় থাকে বলেন? বীজপত্রের ওপরে থাকে, তাহলে ভ্রূণকাণ্ডের নিচের অংশটাও কি বীজপত্রের ওপরেই থাকবে। হিন্ট দিয়ে দিলাম, তো এবার আনসার করেন। ওকে, আমরা শেষ করে দিব, লাস্ট 5 সেকেন্ডস। 5, 4, 3, 2, 1, ক্লোজ। আমরা এন্ড করে দিয়েছি। তো আমরা লিডার বোর্ডে যাওয়ার আগে আনসারটা একটু বুঝে নিই। দেখেন, এটা কি ছিল? বীজপত্র। এটা কি ছিল? বীজপত্র। আর উপরের দিকে কি তৈরি হয় বলেছিলাম? উপরের দিকে তৈরি হবে কি? ভ্রূণকাণ্ড। এটা কি? ভ্রূণকাণ্ড, ঠিক আছে, উপরের দিকে তৈরি হয় ভ্রূণকাণ্ড। আর এটা কি ছিল? বীজপত্র। এটা ছিল হচ্ছে বীজপত্র। আর নিচের দিকে কি বের হয়? নিচের দিকে বের হয় ভ্রূণমূল। কি বের হয়? ভ্রূণমূল। তাহলে ভ্রূণকাণ্ডটা কি বীজপত্রের উপরের দিকে আছে, আর ভ্রূণমূলটা কি বীজপত্রের নিচের দিকে আছে। তো ভ্রূণকাণ্ডের প্রতিটা অংশই কি? ভ্রূণকাণ্ডের এই অংশটাও কি বীজপত্রের উপরে, এই অংশও বীজপত্রের উপরে, এই জায়গাও যদি মার্ক করে বলি তাও সেটা কি? বীজপত্রের উপরেই আছে। তো এখন আমার প্রশ্নে বললো ভ্রূণকাণ্ডের নিচের অংশকে কি বলে? দেখেন, এখানে যদি আমরা মার্ক করে বলি ভ্রূণকাণ্ডের নিচের অংশটাকে কি বলে, তো ভ্রূণকাণ্ডের নিচের অংশ কি আলটিমেটলি বীজপত্রের উপরেই না? তো বীজপত্রের উপরে, উপরে থাকা মানে কি? অধি পজিশনে থাকা বা এপি পজিশনে থাকা। সো অপশনে দেখেন নামের মধ্যে এপি কথাটা কোথায় আছে? অপশন বি তে আছে। তাহলে কারেক্ট আনসার কি হবে? এপিকটাইল। অলরেডি বলে দিয়েছিলাম, কটাইল মানে বীজপত্র, এপি মানে উপরে। তাহলে ভ্রূণকাণ্ডের যে কোনো অংশ কি বীজপত্রের উপরে না? তাহলে ভ্রূণকাণ্ডের নিচের অংশ, যেটা যদি আলাদা করে মার্কও করি, ভ্রূণকাণ্ডের ধরেন নিচের অংশ বলতে এইটুকুকে বোঝাচ্ছে। তো এইটুকু কোথায় আছে? সে বীজপত্রের উপরেই তো আছে, তাই এর নামটা কি হবে? এপিকটাইল হবে। কি হবে? এপিকটাইল বা কোটাইল, যেটাই বলো, এপিকটাইল। আর যদি বাংলাতে বলতে চাই একদম খাঁটি বাংলায়, বীজপত্রাবকাণ্ড। এখানে লিখি বীজপত্রাধিকাণ্ড, বীজপত্রাধিকাণ্ড, ঠিক আছে। সো কারেক্ট আনসার ইজ বি। তো
তো দেখি এবার আমরা একটু লিডার বোর্ডের দিকে তাকাই। সবচেয়ে কম সময়ে কারেক্ট আনসার দিয়েছে নীরা, অভিনন্দন নীরা তোমাকে। এরপর আছে মনিমুল হক শিহাব, সে প্রতিদিনই কারেক্ট আনসার দেয় মোটামুটি, লিডার বোর্ডে তার নাম ফ্রিকোয়েন্টলি আসে, কংগ্রাচুলেশনস তোমাকেও। এরপর আছে ফাহিম, শান, পল্লব মজুমদার, ইউসুফ, আরাবি, মিসবা, মাইশা, আরিয়ান। তো ঘুরে ফিরে কমন কতগুলা নাম, মানে আমি এই নামগুলো আগে উচ্চারণ করেছি, আমার মুখস্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সো তোমরা ভালো করছো, এটা অবশ্যই খুবই অ্যাপ্রিসিয়েবল। বাট বাকি যারা কারেক্ট আনসার দিচ্ছ, লিডার বোর্ডে নাম আসে নাই, তোমরাও চেষ্টা করবে নাম আনতে এবং সঠিক উত্তর দেওয়ার কারণে তোমাদেরকে অভিনন্দন। আর যারা ভুল করেছো বা জেনে বুঝে ভুল করেছো, তাদের জন্য আসলে হতাশা, মানে আমার হতাশ লাগতেছে আসলে। বাট সমস্যা নেই, ইনশাল্লাহ তোমরা সামনে ভালো করবা। সো একটু সচেতন হয়ে যাও। তো এখন আমরা একটা নমুনা সৃজনশীল প্রশ্নের দিকে যদি তাকাই, দেখেন চিত্র এক্স ওয়াই জেড তিনটা ছবি আছে। তো বলেছে চিত্র এক্স এবং ওয়াই এর পরাগায়নে বাহকের ভূমিকা। এক্স এবং ওয়াই এর পরাগায়নে বাহকের ভূমিকা মানে এক্স আর ওয়াই দুটা গাছের মধ্যে যদি পরাগায়ন ঘটে, তাহলে বাহককে কি করবে না করবে। তো আমরা এখানে পরাগায়নের সংজ্ঞাটা লিখতে পারি। তো এখানে এক্স আর ওয়াই দুটা আলাদা গাছের মধ্যে যদি পরাগায়ন হয়, তাহলে সেই পরাগায়নটা কেমন হবে বলতো? পর পরাগায়ন হবে। সেটা কি হবে? পর পরাগায়ন হবে। তো পর পরাগায়ন হইতে গেলে আমাদের বাহক মাস্ট লাগবেই। তো এখানে সেটা বায়ু পরাগী, পানি পরাগী, এখানে পানি পরাগী হবে না, কারণ এটা তো স্থলজ উদ্ভিদ দেখতেই পাচ্ছি। তাহলে এখানে পানি পরাগী বাদে, মানে পানি বাদে যে কোনো মাধ্যমে পরাগায়ন হতে পারে, সেটা বাতাসের মাধ্যমে হতে পারে, প্রাণীর মাধ্যমে, পোকামাকড়ের মাধ্যমে, যে কোনো ভাবেই হতে পারে। সেটা আমাদেরকে সুন্দর করে বর্ণনা করতে হবে। তো এরপর যদি আমরা একটু সামনে চলে যাই, দেখেন আরেকটা নমুনা সৃজনশীল প্রশ্ন আছে। প্রশ্নে ক নম্বরে বলেছে যৌগিক ফল কি? যৌগিক ফল কি? তো দেখেন যৌগিক ফলটা কি ছিল? কোন একটা ফুলের, কোন একটা পুষ্পমঞ্জরিতে যতগুলা ফুল আছে, সবগুলা ফুল যদি টোটাল পুষ্পমঞ্জরি সহ ফলে পরিণত হয়, তাহলে সেই ফলকে আমরা কি বলি? যৌগিক ফল। অর্থাৎ সম্পূর্ণ পুষ্পমঞ্জরি ফলে পরিণত হলে সেটাকে আমরা কি বলি? সম্পূর্ণ পুষ্পমঞ্জরি যদি ফলে পরিণত হয়, তাহলে সেটাকেই আমরা কি বলি? সেটাকেই আমরা বলি হচ্ছে যৌগিক ফল। তো এরপর বলছে প্রাণী পরাগী ফুলের গঠন বর্ণনা করো। প্রাণী পরাগী ফুলের কিছু বেসিক বৈশিষ্ট্য থাকবে, কারণ প্রাণী পরাগী ফুল কি করতে চাবে? প্রাণীকে আকৃষ্ট করতে চাবে। সো প্রাণীকে আকৃষ্ট করতে গেলে ওর কিছু বেসিক বৈশিষ্ট্য থাকবে, যেমন হচ্ছে ও হবে আকারে বড়। ও কি হবে? আকারে বড়। এবং হতে হবে রঙিন, যাতে প্রাণী ওকে দেখে আকৃষ্ট হয়। তবে এর মধু থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, মধু থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আবার আরেকটা জিনিসের কথা আমরা বলতে পারি, সেটা হচ্ছে কি বলতো? মধুর পাশাপাশি হচ্ছে ঘ্রাণের কথা। তো ঘ্রাণ হচ্ছে, এটাও অপশনাল, থাকতেও পারে, নাও থাকতে পারে। সো এই কতগুলো বিষয় আমাদের একটু বর্ণনা করে দিতে হবে। আমি কিন্তু আপনাদের বইয়ের বাইরে কোনো কথাই বলছি না, সব আপনাদের বইয়ের ইনফরমেশন, তাই না? সো হ্যাঁ, জ্যাকফ্রুট হচ্ছে এর উদাহরণ। তো এরপর দেখো রামিসা, কোনোটাকে আমরা আদর্শ বলতে পারি না, দুইটাই আদর্শ। ঠিক আছে, মৃৎগত মৃৎভেদী দুইটাই আদর্শ, কোনোটাই খারাপ না। এরপর দেখেন বলছে গতে কি বলেছে? এ এবং বি প্রক্রিয়া দুটির মধ্যে পার্থক্য। এ হচ্ছে কি? দেখেন এতে কি হচ্ছে, এতে কি হচ্ছে যদি আমরা একটু অন্য কালারে দেখাই, এই ফুলের এতে কি হচ্ছে? একটা গাছ থেকে আরেকটা গাছ, মানে দুইটা ভিন্ন গাছের ফুলের মধ্যে পরাগায়ন হচ্ছে। তাহলে এ দ্বারা বোঝাচ্ছে কাকে? এ দ্বারা বোঝাচ্ছে পর পরাগায়ন। এ দ্বারা কাকে বোঝাচ্ছে? পর পরাগায়ন। ঠিক আছে, এ দ্বারা বোঝাচ্ছে পর পরাগায়নকে। আর বি, বি হচ্ছে একই গাছের দুইটা ফুলের মধ্যে পরাগায়ন হচ্ছে, তাহলে বি দ্বারা বোঝাচ্ছে স্বপরাগায়নকে। কাকে? স্বপরাগায়নকে। ঠিক আছে, তো এখন আমাদের বলেছে এ ও বি প্রক্রিয়া দুটির মধ্যে পার্থক্য, তার মানে স্বপরাগায়ন পরপরাগায়নের পার্থক্য। তো আমরা অলরেডি জানি যে স্বপরাগায়নে বাহক এর উপর খুব বেশি নির্ভরশীল নয়, আর পরপরাগায়ন বাহকের উপর অতিরিক্ত নির্ভরশীল। স্বপরাগায়নে হচ্ছে তোমার পরাগায়নের নিশ্চয়তা অধিক, আর পরপরাগায়নে পরাগায়নের নিশ্চয়তা একটু কম। স্বপরাগায়নে হচ্ছে নতুন কোনো বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না বা বৈচিত্র্য সৃষ্টির সম্ভাবনা কম, ফলে প্রজাতির বৈশিষ্ট্যের ধারাবাহিকতা বজায় থাকে। আর এখানে হচ্ছে পরপরাগায়নে তার উল্টা ঘটনাগুলো ঘটে। এখানে পরাগরেণুর অপচয় কম হয়, এখানে পরাগরেণুর অপচয় বেশি হয়। সেভাবে একটু ডিটেইলে লিখতে হবে। এরপর দেখেন কি বলছে, এ ও বি মানে পরপরাগায়ন এবং স্বপরাগায়ন উভয় প্রক্রিয়া ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত। অর্থাৎ পরাগায়ন হচ্ছে ফল ও বীজ। ঠিক আছে, এটার মানে এই টোটাল দ্বারা বোঝাচ্ছে হচ্ছে পরাগায়ন। তো তোমাদের বইয়ে একটা স্টেটমেন্ট আছে যে পরাগায়ন হলো ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত। উক্তিটি ব্যাখ্যা করো। কেন বলা হয়েছে? কারণ পরাগায়নের ফলে কি হয়? পরাগরেণুর স্থানান্তর হয়। পরাগরেণু থেকে তৈরি হয় শুক্রাণু, এবং গর্ভমুণ্ডের, অর্থাৎ গর্ভমুণ্ড মানে কি? গর্ভাশয়, স্ত্রীকেশরের অংশ না, স্ত্রীকেশরের গর্ভাশয়ের ভেতরে তৈরি হয়ে থাকে কি? ডিম্বাণু। তো পরাগায়নের ফলেই ডিম্বাণু শুক্রাণু পরস্পরের সাথে মিলিত হওয়ার সুযোগ পায়, আর ডিম্বাণু শুক্রাণু পরস্পরের সাথে মিলিত হলেই তৈরি হবে কি? জাইগোট। আর এই জাইগোটটা থাকে কোথায়?
ডিম্বকের ভেতরে, তো ডিম্বকটাই তৈরি করে কি বীজে, আর গর্ভাশয়ে পরিণত হয় ফলে। সো আলটিমেটলি কি ডিম্বাণু শুক্রাণু মিলিত হওয়ার জন্য, নিষেক সম্পন্ন হওয়ার জন্য আগে কি দরকার, পরাগায়ন দরকার। তো পরাগায়ন হলেই নিষেক হবে, নিষেক হলেই ফল আর বীজ তৈরি হবে। সো এর জন্যই বলা হচ্ছে পরাগায়ন হচ্ছে ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত। সো একটু ডিটেইলে লিখতে হবে। জি সিয়াম, সৃজনশীল পয়েন্ট করে করে লেখা যাবে, ঠিক আছে? ওকে, আমাদের হচ্ছে এখন লাস্টলি হোমওয়ার্কটা আছে, বাড়ির কাজটা আছে। সো আমরা দেখো কি বলছে, ধান, চাপা, আকন্দ, আনারস, কাঁঠাল। তো উদ্দীপকের একের অঙ্কুরোদ্গম কিভাবে হয়, ধানের অঙ্কুরোদ্গম কিভাবে হয়? ধান হচ্ছে ছোলা ধান, অর্থাৎ মৃদগত অঙ্কুরোদ্গম। তাহলে মৃদগত অঙ্কুরোদ্গম কিভাবে হয় সেটা লিখতে হবে। এরপর 2 আর 3, নিষিক্ত ফুলের বিভিন্ন অংশ থেকে উৎপন্ন হয়। 2, 3 এটা কি ফল না? তো নিষিক্ত ফুলের বিভিন্ন রকম অংশ থেকে তৈরি হবে। কোনটা সরল ফল না গুচ্ছিত ফল না যৌগিক ফল না সরস ফল না রসহীন ফল, এগুলো আপনাদের একটু আইডেন্টিফাই করে ডিটেইলে লিখতে হবে। সো আশা করি পারবেন। আর করার পর অবশ্যই সবাই চেষ্টা করবেন, আপনারা এখানে যত স্টুডেন্ট আছেন সবাই যদি হোমওয়ার্ক আপলোড করেন, ফেসবুকে আসলে পাগল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনারা সেটা করেন না, মাত্র অল্প কয়েকজন আপলোড করেন। সো ট্রাই করবেন বেশি বেশি সবাই হোমওয়ার্ক করে সুন্দর করে গুছিয়ে আপলোড করে দিতে। তো শেষ পর্যন্ত সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করার কারণে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, উদ্ভাসের সাথেই থাকো। ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।